পহেলা জানুয়ারি ২০২৪ এজলাস থেকে বেরিয়ে আসছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আদালতের বিচারে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৬ মাসের কারাদণ্ড। এই রায় বিশ্বব্যাপী আলোড়ন তোলে। নির্বাচনের আগে ইউনূসকে কেন্দ্র করে আওয়ামী লীগের জলঘোলা রাজনীতি শুরু হয়। এর মাঝেই গোপীবাগে ঘটে ট্রেন দুর্ঘটনা। আগুনে পুড়ে অঙ্গার হয় ৫টি প্রাণ। ট্রেনের কালো ধোঁয়ার কুণ্ডলী যেন দেশের রাজনীতিতে ধোঁয়াশারি প্রতিচিত্র। রিজার্ভ ঘাটতি ও অর্থনৈতিক সংকটের মধ্যেই আসে ৭ জানুয়ারির একপাক্ষিক নির্বাচন। ভোটের মাঠে উত্তাপ না থাকলেও নানা নাটকীয়তায় সরগরম ছিল মিডিয়া পাড়া। সব সমীকরণ মিলিয়ে ফের ক্ষমতায় আসে শেখ হাসিনার আওয়ামী লীগ। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী ঘোষণা দেন ৭ জানুয়ারির নির্বাচন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু স্বর্ণে খোদাই করা সেই আনন্দময় আবহ বেশি দিন স্থায়ী হলো না। বেইলি রোডের আগুন কেড়ে নিল ৪৬টি প্রাণ। বহুতল ভবনের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষের চিৎকার ও হাহাকারে ভারী হয়ে ওঠে চারপাশ। ফায়ার সার্ভিসের বীরত্ব আগুন নেভাতে সক্ষম হলেও গণমানুষের অন্তরের আগুন নেভেনি। ক্ষমতার অন্ধ অহমিকায় আত্মহারা আওয়ামী লীগের প্রত্যুত্তর ছিল নীরবতা। রাজপথে সমালোচনা, প্রতিবাদ, প্রতিরোধ কার্যত উধাও। এর মাঝেই এক প্রত্যুষে শোনা যায় দূর সমুদ্রে জলদস্যুদের হাতে বাংলাদেশের নাবিকদের আটকের খবর। সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দী এমভি আবদুল্লাহ নিয়ে দেশে জনমাতম শুরু হয়। বাংলাদেশে তখন রাজনীতির তুষে উত্তাপ জমছে, কিন্তু কারো যেন টনক নড়ছে না। এর মধ্যেই ১০ এপ্রিল বান্দরবানে কেএনএফের সদস্য গ্রেফতার হয়। শিরোনামে উঠে আসে বিশ্ব মোড়লদের চোখে বাংলাদেশ। যদিও এমভি আবদুল্লাহ উদ্ধার পাওয়ার খবরে অস্থির সময়ে কিছুটা স্বস্তি ফেরে। জনরোষ জমতে জমতে প্রবল ঘূর্ণিঝড়ের সংকেত দিতে লাগলো। গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণার্ত রাজপথে নেমে এলো শিক্ষার্থীরা। ৬ জুন শুরু হলো কোটা সংস্কার আন্দোলন। মহা দুর্যোগের যে আশঙ্কা ছিল তা সত্যি হতে লাগলো পলকে পলকে। পরিবর্তিত পরিস্থিতিতে সব খবর ছাপিয়ে কোটা সংস্কার আন্দোলনের ঢেউ তখন পৌঁছে গেছে প্রধানমন্ত্রী হাসিনার মঞ্জিলে। জুলাইয়ের চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। তড়িঘড়ি করে ডাকা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বভাবসুলভ খোঁচা এবার বুমেরাং হয়ে গেল। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার ব্যঙ্গাত্মক স্লোগানে বিপ্লবের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ঈর্ষায় দম্ভে দ্বিধাহীন দিশাহীন আওয়ামী লীগের নৌকা তখন যেন মাঝিহীন। দৃশ্যপটে একবার ওবায়দুল কাদের, একবার পলক অথবা পুলিশের হারুন, কিন্তু কোনোভাবেই বাগে আনা যায় না। আন্দোলন এক পা পেছালেও পর মুহূর্তে দ্বিগুণ শক্তি নিয়ে নাড়িয়ে দেয় স্বৈরাচারের ভিত। ১৬ জুলাই নিহত হন আবু সাইদ। ভিডিও ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। গুলি খাইছে একটা। ১৮ তারিখেই ইন্টারনেট বন্ধ করে দেয়া হলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ কর্মীরা একযোগে উন্মত্তের মতো গুলি চালাতে শুরু করে। সংঘাত পৌঁছায় চরমে। ছাত্র জনতার আত্মাহুতির খবর আসতে থাকে একে একে। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম অনেকেই যুক্ত হন শহীদি কাফেলায়। আন্দোলনের সমন্বয়কদের তুলে এনে ডিবি কার্যালয়ে আটকে রেখে প্রশাসনের শেষ চালও ব্যর্থ হয়। ৯ দফার আঘাতে আলগা হতে লাগলো শেখ হাসিনার ফ্যাসিস্ট কাঠামো। সব শঙ্কা অগ্রাহ্য করে শহীদ মিনার প্রাঙ্গণে বিরাট জনসমুদ্রে সব দাবি এক দফায় গিয়ে দাঁড়ালো। এবার স্লোগান, শেখ হাসিনার পতন চাই। ছাত্র জনতার আন্দোলনে চরমতম সাসপেন্সের জন্ম দিয়ে নীরবে পালিয়ে গেলেন শেখ হাসিনা। যাবার আগে রাজপথ ভিজিয়ে দিয়ে গেলেন গরিব, দুঃখী, মেহনতি ছাত্র জনতার রক্তে। তবুও মানুষ থেমে থাকেনি। রক্তের দাগ মুছে বিজয়ের কেতন ওড়াতে রাজপথে নেমে আসে জনতার ঢল।
3 দিন ধরে দেশে থাকে সরকারবিহীন শূন্যতা। অবশেষে ডক্টর ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। 8 আগস্ট শপথ নেন তিনি। তার সাথে যোগ দেন কোটা আন্দোলন থেকে উঠে আসা 2 ছাত্রনেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর পরের সময়ে রাজনৈতিক অস্থিরতা কাটাতে নানান চেষ্টাও চলেছে। বিভিন্ন দাবি দেওয়া, আইন শৃঙ্খলার অবনতি সব মিলিয়ে ঘটনাবহুল সময় পার করেছে দেশ। এরই মধ্যে চট্টগ্রামে এক আইনজীবী হত্যার ঘটনা নতুন করে দেশজুড়ে আলোড়ন তোলে। মূলত 2024 বাংলাদেশের জন্য ছিল উত্তাল আন্দোলনের এক বছর। পুরাতন বাংলাদেশকে ছাপিয়ে নতুন বাংলাদেশ গঠনের এক মহাসন্ধিক্ষণ। এই বছরটি বাংলাদেশের জন্য যেমন ঐতিহাসিক তেমনই ঘটনাবহুল। বাংলাদেশ যতদিন থাকবে নানা কারণে নানাভাবে প্রাসঙ্গিক হয়ে বাংলাদেশের স্মৃতিতে বারবার ফিরে আসবে 2024। মুনিম রাব্বি, যমুনা নিউজ।